হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আমি গোয়ার ফেমাস হিস্টোরিক্যাল প্লেসগুলো শেয়ার করতে চলেছি। আশা করব ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার সাথে শেয়ার করব গোয়ার লোকাল ফুড, কোনটার কী দাম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলা থেকে 9:20 থেকে। আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে একদম, এতটাই ঘুমিয়েছে। ব্লগটা হলো 22 তারিখে। আমার এডিটিং করতে অনেকটাই লেট হয়ে গেল, তো যাই হোক ফ্রি হচ্ছিলাম না, ওই জন্য এডিটিং করতে পারছিলাম না। 21 তারিখ রাত 1:15-তে আমরা অ্যাপার্টমেন্টে এসে পৌঁছাই। আমাদের ট্রেন 9 ঘন্টা লেট ছিল, যার কারণে এতটা দেরি হলো। আমাদের পৌঁছানোর কথা ছিল 3টে সাড়ে 3টের সময়। সে জায়গায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম ওই 12:15-20 মতো হবে। এতটাই লেট, বুঝতে পারছো তো। তো যাই হোক এখান থেকে আমার বোনের বর গাড়ি নিয়ে গেছিলো, আমরা তারপরে ফিরলাম। ওই 1:15 হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে যে টানা ঘুম দিয়েছিলাম, এই সকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমার বোনের বরের অনেক কাজ সারা হয়ে গেছে। যেমন দেখো, আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে, মেয়ের জন্য দুধ গরম করে ফেলেছে, আর ঘর আরও ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছে। তারপরে আমাদেরকে ডাকলো। আর ওদিকে বোন চলে গেছে কাজে, মানে বোন একটা জব করে, ওখানে চলে গেছে। ওর ছুটি পাইনি, তবে হ্যাঁ ছুটি নেবে। তো যাই হোক ওদিকে চা গড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো 2 ট্রে ভর্তি নানান রকমের কুকিজ, ম্যাগি, কেক, মানে চকলেট, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আমার মেয়ের জন্য আমার বোনের বর। মানে এগুলো সব কিছুই ওই করেছে। দেখো কত কুকিজ, আর কি বলবো। আর এখানে আমি আমার দাদার জন্য রাখি নিয়ে এসেছিলাম। দাদা আর একজন দাদার বন্ধুরও আসার কথা ছিল, ওই জন্য আমি 2টো রাখি নিয়ে এসেছিলাম। কিন্তু দাদার বন্ধু আসেনি কোনো কিছু একটা প্রবলেমের জন্য। জানি 3 দিন আগে রাখি বন্ধন উৎসব চলে গেছে, বাট তবু আমি আমার দাদাকে রাখি পরাবো, কারণ দাদাকে রাখি পরানো আমাদের কপালে জোটে না বললেই চলে, কারণ দাদা তো বাইরে থাকে না, ওই কারণে। তো ভাবলাম 3 দিন আগেই চলে গেছে তো কী হয়েছে, দাদাকে রাখি পরানোই যেতে পারে। আর এদিকে বোনের বর আবার সকাল সকাল দোকানে গিয়ে ব্রেড নিয়ে এসছে সকালবেলা টিফিনের জন্য, আর এটা তেলের বোতলও নিয়ে চলে এসছে, রান্না বান্না হবে তো ওই কারণে। তো সকলে মিলে প্রথমে চাটা খেলাম। তো চায়ের সাথে যে বিস্কিটটা খেলাম, সত্যিই মানে দারুণ বিস্কিট ছিল, ওর মধ্যে কাজুও ছিল, মানে খুব সুন্দর বিস্কিটটা খেতে। আমি তো এমনি বিস্কিট আরও অতটা খাই না, তবে এই বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগলো। তো যাই হোক এইবারে আমি ভাবলাম যে ওদের জন্য একটুখানি টিফিনের ব্যবস্থা করে নিই। তাই এখন এই যে একদিকে আমি ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, আর একদিকে অমলেট করে নিচ্ছি। চিজ বাটার সবই রয়েছে, ওই দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব। ঝটপট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঘুরতে। আমরা আছি কান্ডোলিম। তবে হ্যাঁ, এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা আমার বোনের বরই করেছে, ওরা ওখানে থাকে তো ওরাই সব কিছু করেছে। আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওটা এতটাই সুন্দর যে কী বলবো, ভীষণ সুন্দর আর অনেকটাই বড়, মানে 2-3টে ফ্যামিলি আরামসে থাকতে পারবে। আর অনেকটা কম রেঞ্জেও পেয়ে গেছিলাম, যেহেতু এখনও অফ সিজন তাই। তো যাই হোক ওদিকে ব্রেড আরও সব সেঁকে নিয়েছি, আর ফ্রিজে কত রকমের জুস এনে রেখেছি সেটা তোমরা দেখতেই পেলে। টিফিন তো করবো, আর ওদিকে মেয়ের কাণ্ড দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, তারপরে ওর মামাকে নিয়ে সুইমিং পুলে চলে এসছে। আয় চলে চলে খাবি, চলে খাবি, চলে ঠান্ডা হয়ে যাবে, চলে চলে। অমলেট ব্রেড সেকে দিয়েছি, বাটার বাটার দিয়ে চিজ জুস, চলে ঠান্ডা হয়ে যাবে। মামাম চলে এসো, পরে আবার যাবো। এ এ মামাম চলে আয়, মামা খাবে, চলে আয়। আরে ঠান্ডা হয়ে যাবে, যা। আমার মেয়ে তো সুইমিং পুল দেখলে আর ওখান থেকে আসতেই চায় না। এক্ষুনি বলেছিল ও সুইমিং পুলে স্নান করবে। আমি বলছি মা এখন হবে না, এখন আমরা ঘুরতে বেরোবো, পরে আমরা সুইমিং পুলে স্নান করব। তো তোমরা তো দেখতে পেলে অ্যাপার্টমেন্টটা এতটাই সুন্দর। আর এখানে বোনের বর দেখো আমাদের সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিল, ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে চিজ দিয়ে টমেটো, পেঁয়াজ, শসা, অমলেট সব কিছু দিয়ে স্যান্ডউইচটা বানালো, আর তার সাথে 1 গ্লাস জুস। বেশ মানে হেভি ধরনের ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে।
এই যে সকলে মিলে এবারে বেরিয়ে পড়েছে। আর গোয়াতে হলো আজকে আমার ফার্স্ট ডে। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, মানে এতটা খুশি যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো ওদিকে বোনের বরের স্কুটি রয়েছে, ওর স্কুটিতে বোনের বর আর আমার দাদা যাবে, আর আমরা একটা স্কুটি নিয়েছি রেন্টে। আর এই পাতাবাহার গাছটা দেখো কি সুন্দর দেখতে না, ভেবেছি ঘর যাওয়ার সময় একটা ডাল ভেঙে নিয়েই যাব। আর এই ফুল গাছটাও বেশ দেখতে ভালো, ভেবেছি এটারও একটা ডাল নিয়ে যাব। তো গোয়াতে ঘুরতে যাওয়ার জন্য যেটা আমাদের প্রথমে দরকার সেটা হলো একটা স্কুটি। ওখান থেকে অনেক রকমের স্কুটি পেয়ে যাবে রেন্টে, তবে হ্যাঁ অফ সিজন আর সিজনের দামটা অনেকটা পার্থক্য থাকে। যেমন এখন তো অফ সিজন, আমি এই স্কুটিটা 4 দিনের জন্য নিয়েছি, প্রত্যেক দিন ভাড়া নেবে 400 টাকা। তবে হ্যাঁ 500 টাকা বলেছিল, আমার বোনের বরে একটু চেনা জানা বলে 400 টাকা হয়েছে। তবে হ্যাঁ সিজনের সময় এই স্কুটিটার দাম হবে কিন্তু 800 টাকা, মানে ডবলের ডবল দাম হবে। 4 দিনের জন্য এই স্কুটি এখন আমি আমার দায়িত্বে এই স্কুটিটা রাখবো, যত খুশি চালাবো, যা ইচ্ছে করব। তবে হ্যাঁ গাড়িতে কিন্তু কোনো দাগ লাগানো যাবে না, যদি দাগ লাগে তাহলে কিন্তু ফাইন নেবে ওরা। তো যাই হোক আমরা বেশ ভালো একটা স্কুটি নিয়ে নিয়েছি, কালারটাও আমার বেশ পছন্দ। ওখানকার যে নেচার ভিউ তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ভীষণ সুন্দর নেচার ভিউটা, আমার খুব ভালো লেগেছে সত্যি। জীবনে একবার হলেও গোয়া আসা অবশ্যই দরকার। আর সেদিনের ওয়েদারটা ছিল মারাত্মক লেভেলে, যার জন্য আমাদের ঘোরার আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছিলো, মানে মিষ্টি ওয়েদার যেটাকে বলে আর কি, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। তো যাই হোক এখন আমরা প্রথমে যাব আগুডা জেল, তারপর ওখান থেকে আমরা যাব আগুডা ফোর্ট, হিস্টোরিক্যাল প্লেস। আগুটা জেলে ঢোকার আগে আমাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হলো। যদিও এই নিয়মটা এই 2 মাস 3 মাস হলো শুরু করেছে ওখানকার লোকাল ছেলেরা, এটা কোনো গভর্নমেন্ট থেকে নয়, এটা ওখানকার লোকাল ছেলেরাই নিয়মটা করেছে। তো যাই হোক তারপরে আমরা আগুটা জেলে চলে এসেছি, এখন পার্কিং করলাম, এখানেও 50 টাকা করে লাগছে প্রত্যেকটা স্কুটি, মানে ওখানে যে কোনো জায়গায় পার্কিংয়ের চার্জ হলো 50 টাকা। আগুডা ফোর্টের নিচে আগুডা জেল রয়েছে, সমুদ্র সংলগ্ন আগুডা জেল এখন বর্তমানে মিউজিয়াম নামেও পরিচিত। তো আমার জেলের ভেতরে ঢোকা হয়নি কোনো কারণবশত, ভেতরে ঢুকতে গেলে 200 টাকা টিকিট লাগবে। তো তোমরা গেলে অবশ্যই জেলের ভেতরটা ঢুকতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ সমুদ্রে উথাল পাথাল, মানে জল প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেহেতু এখন বৃষ্টির সিজন ওই জন্য জলের লেভেলটা অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু সিজনের সময় মানে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু অতটা জলও থাকে না, জল অনেকটাই নেমে যায় নিচের দিকে। তো টুরিস্টরা নিচে গিয়ে ফটো ভিডিও শ্যুট করে, তারপরে লোকাল যে মানুষজন থাকে ওরা ফিশিং ধরে, সমুদ্রের যে নাজারা জাস্ট আলাদা লেভেলে। যাই হোক আমাদের নেক্সট ভিজিট প্লেস হলো আগুডা ফোর্ট। স্কুটিটা পার্কিং করে নিলাম, 50 টাকা পার্কিং চার্জ। আর এই ফোর্টটা ওপেনিং টাইম হলো 9টা, সকাল 9টা, আর ক্লোজ টাইম হলো বিকেল 5:30। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য হলো 25 টাকা। ঠিক আছে, আমরা 4টে টিকিট কেটে নিলাম, চলো সামনের দিকে এগোনো যাক। ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ভিউ ছিল, মানে যে কোনো ভিডিও বলো ফটো বলো খুব সুন্দর আসবে। আর এখন যেহেতু অফ সিজন তাই টুরিস্ট অনেকটাই কম রয়েছে, তার মধ্যে আজকের ওয়েদারটাও অসাধারণ ছিল। তো যাই হোক চলো ভেতরের দিকে এগোনো যাক, আর এই ফোর্টের ব্যাপারে কিছু গল্প তোমাদের সাথে করা যাক। আগুয়ারা ফোর্ট, এটা গোয়ার বিখ্যাত একটা ঐতিহাসিক স্থাপনা বলতে পারো, যেটা পর্তুগিজ শাসনের সময় নির্মিত হয়েছিল। দুর্গটি 1612 সালে নির্মিত করা হয়েছিল এবং এটি ম্যান্ডোভি নদীর তীরে অবস্থিত। এটি গোয়ার অন্যতম পর্যটন আকর্ষণ। এই দুর্গটি নির্মাণ করার মূল উদ্দেশ্য ছিল গোয়ার পর্তুগিজদের উপকূলীয় এলাকা রক্ষা করা। এটা পর্তুগিজদের জন্য একটি কৌশলগত অবস্থান ছিল, যা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতেও সহায়তা
করত। এই যে দুর্গটি তোমরা দেখতে পাচ্ছ, এই দুর্গটির মধ্যে একটা বড় জলাধার রয়েছে যা প্রায় 10 মিলিয়ন লিটার জল সংরক্ষণ করতে সক্ষম। এটি আগত জাহাজগুলোর বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করত। আগুয়াডা নামটা এসেছে কিন্তু আগুয়া শব্দ থেকে, যা পর্তুগিজ ভাষায় জল বোঝায়। এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ ছিল এবং সেই সময়কালে গুরুত্বপূর্ণ জলপথ রক্ষা করত। বর্তমানে আগুয়াডা দুর্গ একটি জনপ্রিয় পর্যটন স্থল। দুর্গের শীর্ষ থেকে সমুদ্রে এবং ম্যান্ডোভি নদীর সুন্দর দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের আকর্ষণের মেন কেন্দ্রবিন্দু। আগুয়াডা দুর্গ গোয়ার ঐতিহ্য এবং পর্তুগিজ শাসনের একটি জীবন্ত স্মৃতি। এটি কেবল একটি প্রতিরক্ষা দুর্গ নয়, বরং গোয়ার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রতীক। এখানে আরও একটা জিনিস যেটা পর্যটকদের আকর্ষিত করে, সেটা হলো সানসেট আর সানরাইজ। এখান থেকে ভালোভাবে দেখা যায়। তো সমুদ্রে এই যে নাজারা দেখতে হলে অবশ্যই গোয়া আসা উচিত। জীবনে একবার হলেও গোয়া আসা উচিত, না হলে মানে সমুদ্রে যে এই সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। সমুদ্রে এই সৌন্দর্য দৃশ্য টুরিস্টদেরকে এতটাই আকর্ষিত করে যে ওনারা নিজেদের অনেকটা টাইম এখানে স্পেন্ড করে। টুরিস্টরা নিজেদের সময় তো এখানে স্পেন্ড করছেনই, তার সাথে সাথে ফটো, ভিডিও, ইনস্টাগ্রামের রিলস সব কিছুই করতে ব্যস্ত। তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, জায়গাটা ভীষণই ভালো লাগলো। নেক্সট আমরা যাচ্ছি শিকোরিয়াম বিচ। গোয়ার একটি সুন্দর এবং শান্ত সমুদ্র সৈকত, যা আগুয়াডা ফোর্টের কাছাকাছি রয়েছে। এটি উত্তর গোয়া মানে সাউথ গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সমুদ্র সৈকত। শিকোরিয়াম বিচটি ক্যান্ডোলিম এবং কালাঙ্গুট বিচের কাছাকাছি অবস্থিত। এটি দীর্ঘ এবং প্রশস্ত একটি সমুদ্র সৈকত, যেখানে সোনালী বালি এবং স্বচ্ছ নীল জল সৈকতের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সৈকতের চারপাশে নারকেল গাছের সারি এর প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। শিকোরিয়াম বিচ জল ক্রীড়ার জন্য বেশ জনপ্রিয়। এখানে পর্যটকরা প্যারাসেলিং, জেট স্কি, উইন্ড সার্ফিং এবং স্কুবা ডাইভিংয়ের মতো বিভিন্ন জলক্রীড়ায় অংশ নিতে পারে। এই সৈকতটির সূর্যাস্তের সময় বিশেষত সুন্দর হয়ে ওঠে এবং অনেক পর্যটক সূর্যাস্ত উদয় দেখতেও এখানে আসেন। শিকোরিয়াম বিচের কাছাকাছি বিভিন্ন রিসোর্ট, রেস্তোরাঁ এবং ক্যাফে রয়েছে, যেখানে পর্যটকরা স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে পারেন। তবে তাজ এর অন্যতম। অন্যান্য বিখ্যাত গোয়া সমুদ্র সৈকতগুলোর তুলনায় শিকোরিয়াম বিচ অপেক্ষাকৃত শান্ত এবং কম ভিড়পূর্ণ। যারা শান্তি ও নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান নিজেদের মধ্যে, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা বলতে পারো। শিকোরিয়াম বিচে নৌকা ভ্রমণ এবং গভীর সমুদ্রে ফিশিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ। শিকোরিয়াম বিচটি শুধুমাত্র গোয়ার সৌন্দর্য উপভোগ করার জন্যই নয়, বরং এর শান্ত এবং মনোরম পরিবেশে অবসর সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। এটি গোয়ার স্থানীয় জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার উদাহরণ। আর আমাদের ভাগ্যটা এতটাই সুন্দর, দেখো ওখানে পৌঁছাতে না পৌঁছাতে হালকা ধরনের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আনন্দটা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। এমনি এই যে অপরূপ সৌন্দর্য যেগুলো আমরা চোখে দেখছি, মানে সেটা তো জাস্ট অতুলনীয়, তুলনা করতে পারবো না। তার মধ্যে বৃষ্টি, যা ওয়েদার কি বলবো, মানে এর মানে কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর জলের যে জলোচ্ছ্বাস দেখে মানে মনটা পুরো ভরে গেছে। তবে হ্যাঁ, ভয় লাগছিল দেখে যে জলের যে ভয়ঙ্কর রূপটা সেটা আমি এখানে দেখতে পেয়েছি।
ঠিক আছে। তো যাই হোক, মানে খুব সুন্দর সত্যি, সমুদ্রের এই যে অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে পারছি, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তো এখানে আমরা আমাদের অনেকটা সময় কাটালাম, নিজেদের ভিডিও ফটোস সব তুললাম। আর জলের দেখো, জলের রূপ দেখে তো ভয় লাগছিল, মানে জলের পরিমাণ এতটা লেভেলে বাড়া ছিল যে কি বলবো। যেহেতু বৃষ্টির সিজন, সেই জন্য সমুদ্রের জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে কিছু খাবার উদ্দেশ্যে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। সময় তখন 3:30 মতো হবে। তো এসে এই একটা চেনা জানা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি। গোয়া আসবো অথচ মাছ খাবো না, এটা তো হতেই পারে না। এখানে নানান রকমের মাছ পাওয়া যায়। প্রথমে আমরা অর্ডার করেছিলাম স্কুইড ফিশ, যেটার দাম ছিল 300 টাকা। কলকাতায় এই মাছটাকে আমরা বলি শাটিং মাছ। তো যাই হোক, সেকেন্ড আমরা অর্ডার করেছিলাম লেপো ফিশ, যার দাম ছিল 200 রুপিস, খেতে ভীষণ ভালো। থার্ড আমরা অর্ডার করেছিলাম ম্যাককেরেল ফিশ, যেটা দাম ছিল 400 রুপিস। এই মাছগুলো আমি কিন্তু ফার্স্টবার টেস্ট করলাম, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তারপরে যে মাছটা অর্ডার করেছিলাম ওটার নাম ছিল রেড স্যাপনার ফিশ, এর দাম ছিল 400 রুপিস। তাছাড়াও একটা থালি অর্ডার করেছিলাম, যে থালির মধ্যে ছিল একটা মাছের ফ্রাই, আর এই বাটিতে যে তরকারিটা দেখতে পাচ্ছ ওটা হলো গোয়ার লোকাল ফুড, যেটা নারকেল তেল দিয়ে তৈরি, আর 2 রকমের সবজি, স্যালাড, চাটনি, এই ছিল থালির মধ্যে। থালির দাম ছিল ওই 200-এর নিচে। তারপরে আমরা দেখো রুটি আর চিকেন কষা অর্ডার করেছিলাম। এই একটা রুটির দাম ছিল কিন্তু 15 টাকা করে, আর চিকেন কষাটার দাম 200 বা 250 এরকম হবে। তো যাই হোক, খাবারের কোয়ালিটিটা বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এলাম। তো পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।